মিডিয়া তো এখন 10 হাতে 10টা টর্চ নিয়ে এখন যাদবপুরের মধ্যে আর জেএনইউর মধ্যে দেশদ্রোহী খুঁজছে, তারপরে মিডিয়ার রাডারে ধরা পড়ছে না। আজাদ কাশ্মীর এই স্লোগানটাকে তুমি সমর্থন করো? একসময় আমিও বন্ধু ভাবতাম, কিন্তু এখন নাম মুখে আনতে লজ্জা করে। একজনকে দেখলাম কদিন ধরে যাদবপুর নিয়ে খুব লাফাচ্ছে, তারপর তার একটা পুরোনো পোস্ট দেখলাম, দেখে বুঝলাম যে সে নিজে যাদবপুরের মাঠে বসে মাল খেতে। যেখানে আমাদের রাষ্ট্রের প্রকাশ্য স্ট্যান্ড কাশ্মীর আমাদের, সেখানে আমি কাশ্মীরকে কিসের থেকে স্বাধীনতা আমি চাইছি? দেবাংশ হয়তো যখন ওই ওদের মিটিং এ যখন চা সিঙ্গারা দেওয়া হচ্ছিল, হয়তো চা সিঙ্গারার একটা ঠোঙার মধ্যে দেবাংশও ছিল, হয়তো দেখতে পেয়েছে ঘটনাগুলো ওখানে কি করছে না। ব্রাত্য বসু ওখানে গেছিলেন, তৃণমূলের অধ্যাপক সংগঠনের একটি সেমিনার ছিল সেখানে যাদবপুরের ছাত্রদের তো অসুবিধা হওয়ার কথা ছিল না। বুদ্ধদেব ভট্টাচার্যের খুনিকে পাশে বসিয়ে তৃণমূলের রাজ্য কমিটি বানাচ্ছেন, আর কে বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা করেছিল, গালাগাল দিয়েছিল বলে সেটাকে অজুহাত করে গল্প শুনিয়ে এসব লাভ আছে? তোমার সিসিটিভি ডায়লগে গাড়িটা চাপা দেওয়ার সময় চিনতেন যে ছেলেটা মাওবাদী, কি ছেলেটা হোচিমিনবাদী, কি ছেলেটা ফিদেল কাস্ট্রোবাদী? একটা কলেজের ছেলে মেয়ে কলেজ যাবে, তারা প্রেম করবে না? তারা একটা ছেলে মেয়ে হাত ধরে হাঁটবে না? মেধা, শিক্ষা এবং উৎকর্ষতায় যে বিশ্ববিদ্যালয় এই দেশের সেরা 10-এর তালিকায় বারবার তাদের নাম উজ্জ্বল করে, সেই বিশ্ববিদ্যালয়ের উপরে এবার একাধিক বিস্ফোরক অভিযোগ। বিস্ফোরক হয়তো শব্দটা দিয়ে তবুও অনেকটা কম বোঝায় বিষয়টা। সেই বিশ্ববিদ্যালয়ের গায়ে জুড়েছে দেশদ্রোহী তকমা। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে উপস্থিত আছেন শতরূপ ঘোষ। শতরূপদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় বারংবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসে। বাম রাজনীতি, উচ্ছৃঙ্খলতা, মাওবাদী পোস্টার, নকশাল, এই সামগ্রিকভাবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাদবপুর কেন আসে বলে তোমার মনে হয়? কিছু লোক আনতে চায় বলে। দেখো, আমি একটা কথা বলি, আমি কোনোদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না। আমি উচ্চ মাধ্যমিকের পরে যাদবপুরে ইকোনমিক্স, তখন এন্ট্রান্স টেস্টও হতো, আমি জানি না এখনো হয় কিনা। তো আমি একমাত্র ইকোনমিক্সের পরীক্ষায় বসেছিলাম এবং চান্স পাইনি আমি। অতএব এমন নয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র বা একজন প্রাক্তনীর যে আবেগ থাকবে, আমার সেরকম কোনো আবেগ থাকার কোনো কারণ নেই, এবং তা নেইও। কিন্তু আমি এইটুকু জানি যে মানে আমার যদি আজকে নিজের কোনো ভাই থাকতো বা বোন থাকতো, সে যদি আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতো, আমি সবার আগে তাকে যে বিশ্ববিদ্যালয়টায় ভর্তি হতে বলতাম তা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সুতরাং আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার আবেগ নেই, কিন্তু আমার একটা সম্মান আছে, শ্রদ্ধা আছে। এবং আমি এইটুকু বুঝতে পারছি যে আউটসাইডার হিসেবে, সামওয়ান হু হ্যাজ গট নাথিং টু ডু উইথ দ্য ইউনিভার্সিটি, সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে কতগুলো ধান্দাবাজ, বদমাইশ, থার্ড ক্লাস কতগুলো এলিমেন্ট, তারা সস্তা রাজনীতি করার জন্য এরকম গৌরবের একটা বিশ্ববিদ্যালয়ের নামকে খুব নোংরাভাবে ব্যবহার করছে। এবং আমি এইটুকু বলছি যে এই যে দেশদ্রোহী, মাওবাদী, হ্যান ত্যান এসব বলছো, মানে তুমি বলছো বলতে যে কথাগুলো বলা হচ্ছে, এটা তো খালি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে নয়। একই কথা জওয়াহরলাল ইউনিভার্সিটিকে নিয়ে বলা হয়েছে, একই কথা জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিকে নিয়ে বলা হয়েছে, একই কথা আলিগড়কে নিয়ে বলা হয়েছে, একই কথা আইআইটিকে নিয়ে বলা হয়েছে। তার ভেতর ঢুকে ছাত্রদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে। এমনকি মনে করো পুনা এফটিআই এর মতো, মানে ধরো মানে ফিল্ম স্টাডিজ পড়তে চায় যারা, সিনেমা তৈরি করা বা এডিট বা অভিনয় বা তাতে যারা পড়াশোনা করতে চায়, তাদের যেটা কি বলবো, মানে দেশের 1 নম্বর ইউনিভার্সিটি তাদের জন্য সেই পুনা এফটিআই, সেইটা কিরকম ভাবে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল এসব বলা হয়েছে। সুতরাং এইটা তো একটা কমন, মানে আরএসএস বাহিনীর একটা কমন শব্দ বা কতগুলো শব্দ হয়ে গেছে, মানে একাডেমিক ইনস্টিটিউশনগুলোকে টার্গেট করার জন্য। কি চিন্তা করতে পারে যে ছেলে মেয়েরা মেধা আছে, মন আছে, মনন আছে যে ছেলে মেয়েদের, তাদেরকে ভিলেন বানানোর জন্য। আমি তো বুঝতে পারছি গোটা ডিজাইনে যা করা হচ্ছে যাদবপুরের ক্ষেত্রে। আজাদ কাশ্মীর এই স্লোগানটাকে তুমি সমর্থন করো? না, আমি করি না। করলে তো আমি সেরকম দল করতাম। তাহলে তুমি প্রকাশ্যে সমালোচনা করো, এর যে যারা করেছে তারা ভুল করেছে। 100 বার করেছি। এবং এটা যাদবপুরেই হয়েছে, তোমার তো অ্যাকসেপ্ট করতে না। যাদবপুর কেন, আজাদ কাশ্মীরের স্লোগান ভারতের বিভিন্ন জায়গাতে বা বিশেষ করে কাশ্মীর বা আশপাশের এলাকায় পড়েছে, তো চিরকাল সেই স্লোগানের বিরোধী। কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। কাশ্মীর ছিল, কাশ্মীর আছে এবং কাশ্মীর থাকবে ভারতের। কাশ্মীরের 1 ইঞ্চি মাটি ভারত ছাড়া অন্য কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে আসতে পারে না। কিন্তু যারা পোস্টার লাগালো তাহলে দেশদ্রোহী নয়, যে প্রশ্ন উঠছে। না, প্রশ্নটা হচ্ছে যে ব্রাত্য বসুর যেখান থেকে ঘটনাটা শুরু, প্রথম কথা দেখো, দেশদ্রোহী কি দেশদ্রোহী নয় এটাকে নিয়ে অনেকগুলো ব্যাখ্যা আছে। আমি তার মধ্যে এখন যেতে পারি, কিন্তু সেই পরিসরে। এবং ঘটনাটা হচ্ছে যে ভারতের সংবিধান তোমাকে এই অনুমতি দিচ্ছে এমনকি দেশের নাম পাল্টানোর দাবি তোলার। যেটা তুমি করতে পারো না তা হচ্ছে, আমার এই দেশের নাম পছন্দ নয়, আমার ওই নামটা দরকার বলে দুটো জায়গায় বোম মারতে পারো না, কি ল্যান্ডমাইন বিস্ফোরণ করতে পারো না, তুমি সশস্ত্র অভ্যুত্থান করতে পারো না। সংবিধান তোমাকে সেইটার ইয়ে দিচ্ছে না। একটা স্লোগানকেও দেওয়া আর একটা স্লোগানকে কার্যকরী করার জন্য কেউ যদি বলে যে আমি মনে করো, ধরো আমি কথার কথা বলছি যে আমি জিলপি খেতে চাই,
কেউ জিলিপি খাওয়ার দাবিতে যদি 3টে মানুষ খুন করে তাহলে সেও দেশদ্রোহী। দেশদ্রোহ কোনটা কোনটা দেশদ্রোহ নয় সেটা কোনো স্লোগান দিয়ে ঠিক হয় না, সেটা ঠিক হয় যে তুমি তোমার মোডাস অপারেন্ডিটা কি তাই দিয়ে। এইগুলোকেই বিজেপি আরএসএস বাহিনী আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। কোথাও গিয়ে কাশ্মীর নিয়ে শত্রুদা 3 দিন আগে জাতিসংঘে আমার এখনো মনে আছে ভল্টার টার্ক অব্দি কথা বলেছেন। পাকিস্তান জাতিসংঘ নিয়ে বারংবার করে দাবি করে, যেখানে আমাদের রাষ্ট্রের প্রকাশ্য স্ট্যান্ড কাশ্মীর আমাদের, সেখানে আমি কাশ্মীরকে কিসের থেকে স্বাধীনতা আমি চাইছি না না, আমি তো বলছি তো যারা করেছে তাদের সাথে তো আমাদের দূরান্ত কোনো রাজনৈতিক ভাবে ঐক্যমত হওয়ার প্রশ্ন নেই। তারা তো সিপিআইএম কে একটা দক্ষিণপন্থী দল মনে করে। যারা যে সংগঠন ওই আজাদ কাশ্মীর বলে স্লোগান দিয়েছিল তারা তো সিপিআইএম কে দক্ষিণপন্থী দল বলে মনে করে। তারা বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুকে মানে কি বলবো, মানে যে ভাষায় গালাগাল দেয়, রাজনৈতিক সমালোচনা কেউ করে করতে পারে, কিন্তু ওরা যে ভাষা ব্যবহার করে আমার বিশ্বাস ওদের বাবা মায়েরও নিজের ছেলে মেয়ে এই ভাষা ব্যবহার নিয়ে গর্বিত নন। সুতরাং এ তো আছেই, তাদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ আছে। কিন্তু আমরা এটা মনে করি যে কেউ কারোর কোনো স্লোগান যদি তোমার পছন্দ নাও হয়, এখানে দুটো কথা তোমায় বলার। প্রথম কথা হচ্ছে যে একটা লোকের তোমার স্লোগান পছন্দ না হলেও তুমি তাকে গাড়ি চাপা দিতে পারো না, এক। দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই গোটা প্রশ্নটা আসছে কোত্থেকে, যে একজন মন্ত্রী গেছিলেন, সেখানে একটা গন্ডগোল হয়, কিছু ছাত্র বিক্ষোভ দেখায় এবং 2জন ছাত্রের ওপর দিয়ে সেই সরকারের গাড়ি চলে যায়। গাড়িটা কি চাপা দেওয়ার সময় চিনে চিনে চাপা দিয়েছে যে এই ছেলেটা আজাদ কাশ্মীর বলে স্লোগান দেয়, ওই ছেলেটা বুদ্ধদেব ভট্টাচার্যকে গালাগাল দেয়, এই ছেলেটা হচ্ছে মাওবাদকে সমর্থন করে, চীনের টার্গেট করে তো গাড়ি চাপা দেয়নি। সুতরাং এখন এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে যদি তাদের এখন সেই যারা যে ভিকটিম ছাত্ররা তাদের আইডেন্টিটি, তাদের পলিটিক্যাল লিনিয়েজ ট্র্যাক ডাউন করে এই মানে বিতর্কগুলোকে আনা হয়, আমি এটা বোঝার জন্য অনুরোধ করছি যে এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে। গাড়ি চাপা দেওয়ার সময় কি আপনি জানতেন যে এই ছেলেটি বুদ্ধদেব ভট্টাচার্যকে গালাগাল দিত তাই চাপা দিয়েছিলেন? আপনি কি জানতেন যে এই ছেলেটা আজাদ কাশ্মীরের স্লোগান দিত কি দিত নাকি হোয়াট এভার? জানতেন না তো, তাহলে দিস ইজ নট রেলিভেন্ট। আর তুমি যেটা বলছো জাতিসংঘ বা এইটার কথা বললাম, দেখো সেই যদি আলোচনা হয় তাহলে তোমায় বলি শিবম, পৃথিবীর প্রথম দেশ ভারত ছাড়া, এই যে কথাটা আমি তোমায় বললাম এবং আমার বিশ্বাস এটা ভারতবর্ষের প্রায় সব মানুষেরই মনের কথা বা আমাদের বক্তব্য, যে কাশ্মীর আমাদের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারত ছাড়া পৃথিবীর একটা মাত্র দেশ এই কথাটা আজ অব্দি বলেছে, সেই দেশটা হচ্ছে লেনিনের সোভিয়েত ইউনিয়ন। তারা একমাত্র দেশ যারা এটা বলেছিল যে কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, একমাত্র সোভিয়েত ইউনিয়ন ছাড়া। আর কোনো দেশ, যে দেশকে নিয়ে মোদি আর জয়শঙ্কররা এত জিব্বার করে হ্যাংলামি করে, সেই কোনো দেশকে বলতে বলো যে কাশ্মীর ভারতের পার্ট, কোনো দেশ বলে না, একমাত্র সোভিয়েত ইউনিয়ন ছাড়া। তো এরা তো সোভিয়েত ইউনিয়নকে গালাগাল দেয়, এরা তো লেনিনকে গালাগাল দেয়, এরা তো আমাদেরকে রাশিয়ার দালাল, লেনিনের বাচ্চা বলে গালাগাল দেয়। না না, রাশিয়ার সাথে ভারতের সামরিক চুক্তি হচ্ছে এগুলো। না না, সেটা আমি আজকে রাশিয়ার কথা বলছি না, আমি সোভিয়েতের কথা বলছি। আমি তোমায় এইটা বলার চেষ্টা করছি, কথাটা আমি কি কারণে বললাম, যে মনে করো তুমি কাশ্মীরের পক্ষে বা কাশ্মীর ভারত থাকছে এই প্রশ্নের পক্ষে, তাহলে যে দেশটা পৃথিবীতে প্রথম বলেছিল যে কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, এই আমেরিকার মতো ডিসপিউটেড ল্যান্ড অফ কাশ্মীর, কি অন্যান্য দেশের মতো ইভেন চায়নাও কাশ্মীরকে বলে ডিসপিউটেড ল্যান্ড অফ কাশ্মীর, কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু বলেছিল যে কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, কাশ্মীর ভারতের ছিল, আছে এবং থাকবে। তো তুমি তাদের নাম করে গালাগাল দাও কেন? তাহলে এনিওয়ে আজকে যে যাদবপুরকে নিয়ে যে কথাটা হচ্ছে, বক্তব্যের জায়গাটা আছে, তুমি আমায় বলো তো, এই যে বিভিন্ন সময় যখন ছেলে মেয়েরা বলে যে আমাদের ছাত্র সংসদ ভোট চাই, তখন শুনি এরা নাকি দেশদ্রোহী। যখন ছেলে মেয়েরা বলে যে আমাদের এই যখন হোক কলরব আন্দোলন হয়েছিল, যে আমাদের ক্যাম্পাসের মধ্যে একটা মোলেস্টেশনের ঘটনা ঘটেছে, আমরা মোলেস্টারদের শাস্তি চাই, তখন যাদেরকে এই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক যাদেরকে সে সময় বাঁচাচ্ছিল, তখন শুনি এরা দেশদ্রোহী। যখনই জেএনইউ ছেলে মেয়েরা বলছে যে আমরা হচ্ছে ফি স্ট্রাকচার এমন চাই যাতে একটা গরিব, মানে বিহার কি উত্তরপ্রদেশের একটা গ্রামের একটা ক্ষেত মজুরের ছেলে মেয়েও যেন জেএনইউতে নিজের মেরিটে চান্স পেতে পারে, পড়াশোনা করতে পারে, শুনি তারা দেশদ্রোহী। কিন্তু এর বাইরে কখনো যখন এই গন্ডগোলগুলো যখন হচ্ছে না, আপাতত শান্তি যখন থাকে, তখন কোনো দেশদ্রোহের ঘটনা কি যাদবপুরে কি জেএনইউতে ঘটে? কোনো টেররিস্ট ওখান থেকে গ্রেপ্তার হয়? কোনো টেররিস্ট ওখানে শেল্টার নিয়ে আছে বলে খবর পাওয়া যায়, শোনা যায়? হয়তো মিডিয়ার আলোকপাতে আসে না বিষয়টা, কিন্তু এটা তো মানতে হবে। মিডিয়া তো, ভারতের মিডিয়া তো এবং বাংলারও কিছু মিডিয়া তো এখন দেখছি যে সেই স্বপন কুমারের গল্পে পড়তাম না, যে এক হাতে বন্দুক আর এক হাতে টর্চ, তারপর আর অন্য হাত দিয়ে দড়ি দিয়ে নেবে এলেন, সেরকম মিডিয়া তো এখন 10 হাতে 10টা টর্চ নিয়ে এখন যাদবপুরের মধ্যে আর জেএনইউর মধ্যে দেশদ্রোহী খুঁজছে। তারপরেও মিডিয়ার রাডারে ধরা পড়ছে না। বিজেপি আরএসএস এর নেতা বেদ প্রকাশ বৈদিক, সে হাফিজ সাইদের সাথে মিটিং করতো, তার ছবি প্রকাশ হয়ে গেল। আর পশ্চিমবাংলার এতগুলো জায়গায় তৃণমূলের নেতাদের নাম করে স্লিপার সেল চলছে, বাংলাদেশের জঙ্গিদের, কাশ্মীরের জঙ্গিদের
প্রকাশ হয়ে যাচ্ছে। আর যে জায়গাগুলোকে তোমরা দেশদ্রোহের ঘাঁটি বলে একেবারে প্রাইম টাইম ডিবেট করছো, এই ঘৃণা বিদ্বেষ প্রচার করছো, সেখানে কোন টেরোরিজমের ঘটনা ঘটে আমাকে বলো না, কোন কোন এমন ঘটনা ঘটে? ঘটনা কেন ঘটবে? এটা তো টেরোরিজম তো শুরু হতে পারে, এটা আজাদ আমরা দেশের হতে পারে পারে বলে তো আমি বলতে পারি তোমার বাড়িতে হতে পারে, আর তুমি বলতে পারো আমার বাড়িতে হতে পারে। হয়েছে কি সেটা বলো না। হতে পারে বলে কাউকে একটা সুস্থ দেশে করা যায়? হিটলারও তো এরকম করতো। তুমি এটা করতে পারো, তুমি এটা করতে পারো বলে তোমাকে ডিটেনশনে ঢুকিয়ে দিল। থেকে যে স্লোগান ওঠে, যাদবপুরে ছাত্রদের লাইফস্টাইলে যে প্রশ্ন ওঠে, কি প্রশ্ন ওঠে বিভিন্ন ক্ষেত্রে, যাদবপুর মদ গাঁজা সিগারেটের একটা আতুরঘর, যাদবপুর বিভিন্ন জায়গায়, যাদবপুর ইউনিভার্সিটির বাইরে পশ্চিমবাংলার যত কলেজ ইউনিভার্সিটি আছে, কোনো কলেজ ইউনিভার্সিটির ছেলে সিগারেট খায় না, মদ খায় না। ওপেন ক্যাম্পাসে এই ধরনের ক্যাম্পাসে দেখেছো যাদবপুরে মদ খেতে, সিগারেট খেতে? আমি দেখলাম একমাত্র একজন, এই আমার যে নাম একসময় আমিও বন্ধু ভাবতাম, কিন্তু এখন নাম মুখে আনতে লজ্জা করে, একজনকে দেখলাম কদিন ধরে যাদবপুর নিয়ে খুব লাফাচ্ছে। তারপর তার একটা পুরোনো পোস্ট দেখলাম, দেখে বুঝলাম যে সে নিজে যাদবপুরের মাঠে বসে মাল খেত, লুকিয়ে লুকিয়ে সন্ধ্যের পরে গিয়ে। কিন্তু যাই হোক, কিন্তু কথাটা হচ্ছে যে আমি এইটা জিজ্ঞেস করার চেষ্টা করি, যে কথাগুলো দেখো তোমরা ঠান্ডা মাথায় ভাবো, যাদবপুরের ছেলেমেয়েরা মদ খায়, তো কোন কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়ে মদ খায় না বলো তো? আর যে যে সাংবাদিকের কথাগুলো বলছে তারা কেউ বাড়ি গিয়ে মদ খায় না, যে রাজনৈতিক নেতারা বলছে তারা কেউ মদ খায় না। বাড়িতে খেতে পারে, যাদবপুর ক্যাম্পাসের মধ্যে মদ খায় না, কোথায় ক্যাম্পাসের মধ্যে মদ খায়? আমি বলছি তোমাদের কোনো মিডিয়ার কোনো ক্যামেরা, এই যে মিডিয়ার কিছু মিডিয়া ওখানে গিয়ে মানে সেই হিটলারের সেই নাজি বাহিনীর মতো করে এরকম করে দেখি শপথ নিচ্ছে, কারোর একটা ক্যামেরায় তো কারোর কোনো যাদবপুরের ছাত্রের মদ খাওয়ার আর ক্যাম্পাসের মধ্যে গাঁজা খাওয়ার আমি ছবি দেখলাম না। আর আমি তোমায় একটা কথা বলছি, যে ধরো মনে করো যে কেউ গাঁজা খাচ্ছে, তার মানে গাঁজা বিক্রি হচ্ছে পশ্চিমবাংলায়, যেটা কিনা প্রহিবিটেড ড্রাগ। সরকার রয়েছে, পুলিশ রয়েছে, সব রয়েছে, অথচ অবাধে গাঁজার ব্যবসা হচ্ছে, আটকানোর কেউ নেই, ধরার কেউ নেই। এবার গাঁজাটা তুমি যাদবপুরে বসে খাবেন, টালিগঞ্জে বসে খাবে, সেটা যদি একমাত্র রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে যায়, তার মানে তো হচ্ছে যে সরকারকে, রাষ্ট্রকে আড়াল করে কতগুলো ছেলে মেয়েকে ভিলেন বানানো এখানে। আমি বলছি যে দেখো, এই কথাগুলো বলা যায়, কিন্তু একটু এই রেশনালিটি তোমাদেরকে ভাবতে হবে। এইটা কোনো একটা ইস্যু হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা বিজ্ঞানের, প্রযুক্তিতে, শিল্পকলায় অসামান্য স্বাক্ষর রাখছে, মানে আমাদের দেশের, আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা দেশের মুখ উজ্জ্বল করছে। এত বড় বড় কথা যারা বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে, তাদের ঘরের ছেলেমেয়েরাও কালকে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে, তারা বাবা মা গিয়ে বলবে, যা বাবা যাদবপুরের ফর্মটা তুলে আয়, দেখ ভর্তি হতে পারিস কিনা। হ্যাঁ, সুতরাং বিভিন্ন প্রশ্নে তারা হচ্ছে অবস্থান নিচ্ছে, মানে ন্যায়ের কথা বলছে তারা, জরুরি প্রশ্ন তুলছে। এবার সেই সবকিছুকে ছেড়ে একটা বলছি, আমি দেখছি কিছু সাংবাদিক, কি বলবো এগুলো, মানে বলছে যাদবপুরের মধ্যে সেনা ক্যাম্প বানানো উচিত, সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। এবার তুমি দেখো, একটা ইউনিভার্সিটির ধরো ছেলে মেয়েদের তোমার মনে হচ্ছে এরা একটু অশান্ত হয়ে উঠছে, কেমন, আমি তরকারি ধরে নিচ্ছি, যদিও সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে একটা স্লোগান ছিল, সেই ভগৎ সিং এর উত্তরাধিকারী যারা পাঞ্জাবে, তারা স্লোগান দিতেন যে অভি ভি জিসকা খুন না খলে, খুন নেই वो পানি হ্যায়। আজকের এই চারদিকের এই ঘটনাগুলোকে দেখে, এত দুর্নীতি, এত শোষণ, এত বঞ্চনা মানুষের উপর, এত অন্যায় অবিচার, এগুলোকে দেখে নতুন করে এক ধরনের নব্যধনী তৈরি হচ্ছে, যারা কিনা গরিবকে পায়ের তলায় রাখার চেষ্টা করছে, এবং তারা নব্যধনী হচ্ছে অসৎ পথে। তাদের এই মাফিয়াতন্ত্রের উত্থান দেখে যারা খুব শান্ত হয়ে বসে থাকবে, তাদের তো শরীরে রক্তটা রক্ত না, তাদের শরীরে রক্তটা জল। আমরা তো না, মাওবাদ বিকল্প নয়, আমাদেরকে শেখাচ্ছ ভাই, যে এই যে পার্টি অফিসে বসে আছে না, এই পার্টি অফিসে 400 জন আমাদের পার্টির খুন হওয়া কর্মীর নাম খালি বাংলার 3টে জেলায়, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, 3টে জেলার রাস্তাঘাটে লেখা আছে। আমাদের মাওবাদের সাথে খুন হয়েছে আমাদের 400 লোক। আর এই শুভেন্দু, এই চোর দালাল দাঙ্গাবাজ শুভেন্দু, এই বেহায়া শুভেন্দু, যে কিনা টাকা খেয়ে ক্যামেরার সামনে সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে একটার পর একটা কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকা খেয়ে জেলে যাওয়ার ভয়ে মোদির জুতো ছাড়ছে এখন। এই জুতো ছাড়া শুভেন্দু মাওবাদীদের দিয়ে আমাদের 400-র উপর কর্মীকে খুন করিয়েছিল 3 বছরে, বাংলা 3টে জেলায়। আমাদেরকে মাওবাদ চিনিও না। আর তখন শোনো না, তখন মাওবাদীরা খুব ভালো ছিল, যখন সিপিএম কে খুন করতো। আর এখন যদি সিপিএম পাশে দাঁড়িয়েছে, মাওবাদী সিপিএম কোনো মাওবাদীর পাশে দাঁড়ায়নি, এটাই বোঝা। আমি আবার ঘুরে ফিরে আসছি তোমাকে, তাহলে কি গাড়িটা চাপা দেওয়ার সময় চিনতেন যে ছেলেটা মাওবাদী, কি ছেলেটা হোচিমিনবাদী, কি ছেলেটা ফিদেল কাস্ট্রোবাদী, কি ছেলেটা নেলসন ম্যান্ডেলাবাদী? চিনতে কেউ চিনতো না তো। কথাটাকে তো কোনো অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। গাড়িটা চাপা দেওয়ার পরে এখন বলছে ছেলেটার রাজনীতি আমার পছন্দ হয়নি, রাজনীতিতে
কোনো সমস্যা না পেলে বলতো ছেলেটা চুলের ছাড়টা আমার পছন্দ হয়নি। এগুলো তো দুরাত্মার ছল, এগুলো তো কুযুক্তি। সুতরাং এই প্রসঙ্গটা কেন অবান্তর? দ্বিতীয় কথা আমি তোমাকে বলছি, আমাদেরকে মাওবাদ চিনি হয় না। আমাদের একের পর এক কর্মী যখন খুন হতো জঙ্গলমহলে, আর যাদবপুরে কিছু ছেলে মেয়ে পোস্টার লাগাতো সত্যধর মাহাতো লাল সালাম, কৃষাণজি লাল সালাম, তখন আমরা বলেছিলাম যে এই মাওবাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে আমাদেরকে লড়াই করতে হবে। কিন্তু যাদবপুরের কোনো ছাত্রকে গাড়ি চাপা দেওয়াটা মাওবাদের বিরুদ্ধে লড়াই নয়। আর এই যে কথাটা বলছো না যে আমাদের ইয়ে করছে, আমরা তার পাশে কেন দাঁড়াচ্ছি? দেখো শোনো, এইটা আমরা নতুন কিছু না, এটা আমরা চিরকাল করে এসেছি ভাই। এই যে দেওয়ালে ছবিটা দেখছি জ্যোতি বসুর, এই তোমার ডান দিকে দেওয়ালে জ্যোতি বসুর ছবিটা রয়েছে, ৭৭-এ ক্ষমতায় আসার আগে এই জ্যোতি বসু প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন রাজনৈতিক বন্দী মুক্তি, আমরা ক্ষমতায় আসলে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেব। ক্ষমতায় এসে রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দিয়েছিলেন কাদেরকে? খালি সিপিএম এর যে লোকেরা জেলে ছিল তাদেরকে নয়, সিপিআইএম এর কর্মীদেরকে খুন করার অভিযোগে যে নকশালরা জেলে ছিল তাদেরকেও মুক্তি দিয়েছিলেন জ্যোতি বসু প্রমোদ দাশগুপ্ত। কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, সিপিআইএম। এইটা আমাদের চিরকালের বক্তব্য যে আমার ভল্টায়ারের যে কথাটা, আমি জানি না সত্যি ভল্টায়ার বলেছেন, এখন অনেক মতামত পাওয়া যায়, অনেকে বলে যে ভল্টায়ারের কথা নয়, কিন্তু ভল্টায়ারের উক্তি হিসেবেই ওটা প্রচলিত, বিখ্যাত। I might not agree with what you are saying, but I will defend to my last breath your right to say what you are saying. আমি তোমার সাথে একমত হতে না পারি, কিন্তু তোমার কথাটাকে বলার তোমার অধিকারের সপক্ষে আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি লড়বো। যে রাজনৈতিকভাবে আমার বিরোধী তারও কথা বলার অধিকার আছে। এর জন্য চিরকাল বামপন্থীর অবস্থান নিয়ে এসছে। আজিজুল হক এখন খুব অসুস্থ, তুমি পারলে একবার দেখা করে এসো, ওনাকে জিজ্ঞেস করে এসো। এই আজিজুল হকের নামে খালি পশ্চিমবাংলায় মামলা প্রত্যাহার করা হয়েছিল তাই নয়, জ্যোতিবাবু বুদ্ধতাকে পাঠিয়েছিলেন ওই সময় অন্ধ্রপ্রদেশে, ওই শ্রীকাকুলাম ওইসব এলাকায় তখন আজিজুল হকের নামে মামলা ছিল, তাই ওনাকে জেল থেকে ছাড়া যাচ্ছিল না। রাজনৈতিক বন্দী মুক্তি দিতে হবে বলে খালি পশ্চিমবঙ্গ সরকার মামলা প্রত্যাহার করেছিল না, বুদ্ধতাকে জ্যোতিবাবু পাঠিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্টের সঙ্গে কথা বলতে, ওখানে মামলা প্রত্যাহার করিয়ে তারপর এখানকার জেল থেকে আজিজুল হকের মুক্তি নিশ্চিত করা হয়েছিল। এইটা আমরা চিরকালই করেছি ভাই। তুমি আমার রাজনৈতিকভাবে বিরোধী হতে পারো, আজকে যে সাংবাদিকগুলো বাঁদরের মতো লাফাচ্ছে তাদেরকেও কেউ যদি কালকে গাড়ি চাপা দিয়ে মারতে চায়, আমরা তখন সেই সাংবাদিকেরও আমরা পক্ষে দাঁড়াবো। সুতরাং এইটা আমরা নতুন কিছু করছি না যেটা কিনা এর আগে করা হয়নি। কিন্তু আমি তখন তোমায় যেটা বলার চেষ্টা করছিলাম যে আজকে একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বিক্ষোভ দেখাচ্ছে, তুমি কিভাবে বিক্ষোভটাকে সামলাবে? তোমার দুটো পথ আছে। একটা পথ হচ্ছে তাদের ক্যাম্পাসের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা, নিয়মিত পরীক্ষা স্বচ্ছভাবে কন্ডাক্ট করা, গণতান্ত্রিক ছাত্র সংসদ ভোট করা, পড়াশোনা শেষ করার পরে ছেলেমেয়েরা যাতে স্বচ্ছ নিয়োগের সুযোগ পায় নিজেরা, সেইটাকে নিশ্চিত করা। এইটা একটা পথ। আর একটা পথ হচ্ছে ক্যাম্পাসের মধ্যে পুলিশ ক্যাম্প, সিআরপিএফ ক্যাম্প, তোমার প্যারামিলিটারি ক্যাম্প বসিয়ে দেওয়া। দুটো পথের মধ্যে কোন পথটা সহজ আমরা জানি, আর কোন পথটা একটা দমন পীড়নমূলক রাষ্ট্রে ফ্যাসিস্টদের পথ আমরা সেটাও জানি। আমরা বামপন্থীরা মনে করি যদি কোনো একটা ক্যাম্পাসের মধ্যে ছেলেমেয়েরা বিক্ষোভ দেখায় তাহলে সেই বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রকে। তাদের কথা শুনে তার সব কথা যুক্তিযুক্ত না হতে পারে, সব কথা তোমার মানার সম্ভব এই মুহূর্তে না হতে পারে, কিন্তু সেই ক্যাম্পাসের মধ্যে যে তাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে, আজকে একটা ইউনিভার্সিটির মধ্যে পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর নেই, সেটা দেওয়ার কারোর নাম নেই, পার্মানেন্ট রেজিস্ট্রার নেই, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন নেই, নির্বাচিত স্টুডেন্টস ইউনিয়ন নেই, সেইগুলোকে নিয়ে কোনো কথা হচ্ছে না। বলছে আমরা একটা পুলিশের ক্যাম্প বসাবো। কিন্তু তুমি বলতে চাচ্ছো যারা সালকু ট্রিটমেন্ট দিতে চায়, দেশদ্রোহী স্লোগান দেয়, আজাদ কাশ্মীর বলে, তাদেরকে রাষ্ট্র যারা হ্যাঁ আলাপ আলোচনার মধ্যে 100% যে সালকু ট্রিটমেন্ট দিতে চায়, যে আজাদ কাশ্মীরের স্লোগান দিতে চায়, তার সঙ্গেও রাজনৈতিক ডায়ালগে এঙ্গেজ করতে হবে। যদি সে ওই সালকু ট্রিটমেন্ট যেটাকে বলে বেআইনি কিছু করতে চায়, তোমাকে ফিজিক্যালি মারতে চায়, ধরতে চায়, খুন করতে চায়, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে, ট্রায়াল করতে হবে, তার বিচার করতে হবে। কিন্তু কখনো তার উপর দিয়ে গাড়ি চালিয়ে তার মুখ বন্ধ করা যাবে না। এটা আমরা একদম বলছি, এটা 100% বলছি। না হলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরও গাড়ি চালিয়ে দেওয়া যেত অনেকের উপর দিয়ে। আমরা তা তো করতে যাইনি কখনো, করার কথা দুশ্চিন্তাতে মাথায় আসেনি। আর আমি তোমাদেরকে বারবার করে অনুরোধ করছি, দয়া করে এই দুটোকে এক করো না। আমি বারবার করে যে কথাটা বলার চেষ্টা করছি, গাড়ি চালানোর সময় কেউ জানতো না যে সালকু ট্রিটমেন্ট দিতে চায় না শাহরুখ খান ট্রিটমেন্ট দিতে চায়, সুতরাং ইটস ইমমেটেরিয়াল। কিন্তু এখন যে কথাগুলো উঠে এসছে এটা তো বাম রাজনীতির সমর্থক বা সমান্তরাল সরলরেখায় চলছে, বিকজ কেউ চালানোর চেষ্টা করছে। কিন্তু দেখো বামপন্থীরা, আমরা তো 34 বছর সরকার চালিয়েছি, 34 বছরে তো বাংলার এক কাটা জমিও কখনো কোনো বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়েনি। 34 বছর তো বামফ্রন্ট সরকারের সময় সিপিএম এর বিরুদ্ধে অনেকে অনেক অভিযোগ করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু জঙ্গিদেরকে সিপিএম মদত দিচ্ছে না, অভিযোগ থেকে করতে চায়নি। এবং তুমি যে পলিটিক্যাল এক্সট্রিমিস্ট বলো, সেই তুমি দার্জিলিং এর ওই মানে গোর্খাল্যান্ড মুভ দাবিতেই যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল তাদের কথাই বলো,
যারা পৃথক কামতাপুরের দাবিতে হাতে অস্ত্র তুলে নিয়েছিল তাদের কথাই বলো, কি যারা জঙ্গলমহলে যারা মাওবাদের নামে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, তাদের অস্ত্র তো আমাদেরই কর্মীদের রক্ত লেগে আছে। সিপিআইএম তো চিরকাল রক্ত দিয়ে এদের বিরুদ্ধে লড়াই করেছে চিরকাল। সুতরাং নতুন করে তো আমাদেরকে এখানে ব্যাখ্যা দেওয়ার বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই। কিন্তু এইটুকু আমরা বলছি যে তুমি পশ্চিমবাংলার সমস্ত কলেজ ইউনিভার্সিটি বিনা ভোটে গায়ের জোরে দখল করেছে, একটা ইউনিভার্সিটিকে পারোনি, সেইটাকে তুমি এরকম ভাবে ভিলেন বানাতে পারো না। এবং আমি যেটা বলে শুরু করেছিলাম শিবম, আমি আবার বলছি, আমি এই কথাগুলো কোনো যাদবপুরের প্রাক্তন হিসেবে বলছি না, কোনো যাদবপুরের সাথে আমি যাদবপুরের ক্লাসরুমগুলো ভেতর থেকে কিরকম দেখতে হয় আমি জানি না। আমি ওদের ক্যাম্পাসটায় গেছি কয়েকবার ছাত্র আন্দোলন করার সময় বা টুকটাক গেছি, কিন্তু কোনো ক্লাসরুমকে ভেতর থেকে কিরকম, আমি একবার ওই যেটা বললাম এন্ট্রান্স টেস্টটা যখন দিয়েছিলাম তখন ওই ক্লাসে বসে পরীক্ষা দিয়েছিলাম, আর সেই পরীক্ষায় আমি চান্সও পাইনি, তো মিটে গেল। সুতরাং আমি কোনো যাদবপুরের ছাত্র হওয়ার কোনো সেন্টিমেন্ট থেকে কিন্তু কথাটা বলছি না, কিন্তু আমি এইটা জানি আমি যে সমাজে বাঁচতে চাই, যেমন সমাজ আমি দেখতে চাই, সেই সমাজে যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। আজকে তুমি যাদবপুরের ছাত্র আন্দোলনের এত ভুল দেখছো, তুমি বলো তো। আমি কদিন আগে দেখলাম শুভময় মৈত্রটা খুব সুন্দর কথা বলেন, আমার সাথে ছিলেন একটা আলোচনা এবিপি আনন্দে, যেদিন এই তাপসী মণ্ডল দলবদল করলো, শুভময় মৈত্রটা খুব সুন্দর কথা বললেন যে যাদবপুরে সত্যি কারোর কোনো স্লোগান আমাদের ভালো না লাগতে পারে বলে ছেলেগুলোকে আমরা এত গালাগাল দিচ্ছি, ছেলে মেয়েগুলোকে এত তাদেরকে আমরা ভিলেন বানাচ্ছি, কিন্তু যাদবপুরে কিন্তু এইটা আপনি দেখবেন না যে কাল যে ডিএসএফ করে আজকে সকালবেলা সে ধান্দার জন্য এসএফআই করছে, কাল যে এসএফআই করতো আজকে সে ধান্দার জন্য ডিএসএফ করছে, একটু ধান্দার জন্য, একটু পাওয়ারের জন্য, একটু মানে স্বার্থের জন্য মুড়িমুড়কির মতো দলবদল করতে কিন্তু যাদবপুরে আপনি কাউকে দেখবেন না। আপনারা বড়রা যে উদাহরণটা সেট করছেন রাজনীতির নামে, সেরকম তো যাদবপুরে কেউ করছে না। না আমি তোমাকে তো আবার একটা কথা বলছি, দেখো কমরেড কমলা লাল সেলাম এই সকল স্লোগান গুলো কি রাজনৈতিক এক্সাম্পল সেট করছে। এই যে ইন্দ্রানুজ ফেসবুক পোস্ট করেছে বুদ্ধবাবুকে দেদার খারাপ কথা বলা, লাস্টে বিভিন্ন মাওবাদী যারা মারা গেছে তাদেরকে তাদের নামে জয়ধ্বনি করা, এটাও তো যাদবপুরের ছাত্র রাজনীতির এক্সাম্পল। তুমি 100 বার এটা বলতে পারো, 100 বার, সেটা যাদবপুরের ছাত্র রাজনীতির এক্সাম্পল কেন, সেটা পশ্চিমবাংলার রাজনীতির এক্সাম্পল, সেটা ভারতের রাজনীতির এক্সাম্পল, তারা পৃথিবীর যাদবপুর তো পৃথিবীর বাইরে না, পশ্চিমবাংলার বাইরে না। যখন যে মাওবাদীকে লাল সালাম জানাচ্ছে সেই মাওবাদী যাদবপুরের এই ধরনের রাজনীতি শেষ হওয়া উচিত না, সেই যে মাওবাদী সেই, কিন্তু সেটা গাড়ি চাপার মাধ্যমে না। আমি তো এটাই, গাড়ি চাপাটা তার পৃথক ঘটনা না, একদম পৃথক ঘটনা না। ওই ঘটনাটা না ঘটলে আজকে ইন্দ্রানুজকে তুমি জানতেও না, আজকে ইন্টারভিউটা হতো না, আর এতগুলো কথা মাঝখানে হতো না। একেবারেই শেষ পৃথক ঘটনা নয়, বুঝে নাও এটা। দ্বিতীয় কথা হচ্ছে, বারবার করে বলছি, তুমি তাহলে সরকারকে দিয়ে বলিয়ে আনো যে হ্যাঁ ছেলেটা অমুক মাওবাদীকে লাল সালাম বলেছিল বলে আমি ওকে টার্গেট করে গাড়ি চাপা দিয়েছি, তারপর তোমার এই কথাগুলো উত্তর দিচ্ছি। তুমি যতই চেষ্টা করো না কেন, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। কেউ গাড়ি চাপা দেওয়ার আগে জানতো না যে ওইটা, এই গাড়ি চাপা দেওয়াটা স্বৈরাচার। আমি তোমায় বলছি যে এইটার সাথে এখন বিজেপি আরএসএস, দেখো তৃণমূলের সঙ্গে বামপন্থীদের ঝামেলা, বিজেপি আরএসএস সেখানে তৃণমূলের ফিল্ডিং করতে নেমে পড়লো, এবং ওদের বহুদিনের এজেন্ডা যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটাকে ডেমোনাইজ করার একটা সুযোগ পেয়ে এখন বদন্যাস ডাকছে। কিন্তু হাজারবার চেষ্টা করলেও এই বাস্তবতাটা গুলিয়ে দেওয়া যাবে না যে কোন ছেলের কি রাজনৈতিক বক্তব্য ছিল তার সঙ্গে এই ঘটনাটার কোনো সম্পর্ক নেই, এই ঘটনাটার। সুতরাং ইটস ইররিলেভেন্ট যে যাকেই লাল সালাম দিয়ে থাক না কেন। আর এতগুলো লোককে খুন করলে কৃষণজি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল তখন কৃষণজি কি ভগবান হয়ে গেছিল? তখন ছত্রধর মাহাতো বুদ্ধদেব ভট্টাচার্য, কারে তুমি বলছো বুদ্ধদেব ভট্টাচার্য গালাগাল দিয়েছিল? ছত্রধর মাহাতো বুদ্ধদেব ভট্টাচার্যকে খুন করতে চেয়েছিল, অ্যাটেম্প টু মার্ডার, শালবনীতে খুন করতে, ল্যান্ডমাইন ফাটিয়ে। সেই ছত্রধর মাহাতোকে তৃণমূলের রাজ্য কমিটির মেম্বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেল থেকে বার করে। বুদ্ধদেব ভট্টাচার্যের খুনিকে পাশে বসিয়ে তৃণমূলের রাজ্য কমিটি বানাচ্ছেন, আর কে বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা করেছিল, গালাগাল দিয়েছিল বলে সেটাকে কোনো অজুহাত করে এই সমস্ত গল্প শুনিয়ে এসব লাভ আছে? তাহলে রাষ্ট্রের তো উচিত এটাকে কন্ট্রোল করে, এটাতে গাড়ি চাপার মাধ্যমে। গাড়ি চাপা তুমি কিভাবে তুমি কন্ট্রোল করতে যাও? তোমার সিসিটিভি রাজনৈতিক ডায়ালগে না, যাদবপুরে বহু সিসিটিভি রয়েছে, এটা বাজে কথা সিসিটিভি বসানো হয়। যাদবপুরে তুমি গিয়ে দেখে আসো, ওদের গেট থেকে শুরু করে ওদের কমন এরিয়াতে বহু সিসিটিভি রয়েছে। বারবার ছাত্ররা, আমি যতদূর জানি ছাত্ররা বলেছিল ওই রকমই অভিযোগ, ওই যে সমস্ত সাংবাদিকরা ওই তোমার নিজে যাদবপুরের মাঠে বসে মাল খেয়ে এখন যাদবপুরকে নেশার আড্ডা বলে, ওই সেই সমস্ত সাংবাদিকের বানানো গল্প এগুলো। যাদবপুরের কমন এলাকাগুলোতে বহু সিসিটিভি আছে, এবং যাদবপুরের ছাত্ররা তো, আমি যত মনে পড়ছে আমার সেই সময় এরিয়া কেন প্রাইভেট অংশ যাদবপুরে থাকতে পারে, ইউনিভার্সিটি একটা ব্যক্তিগত পরিসর কি হতে পারে আমি জানি না, বাড়িতে ব্যক্তিগত পরিসর কেন পারে? তোমার একটা কথা বলি, হ্যাঁ তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রেসিডেন্সিতে তার কোথায় বছর দুয়েক আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, প্রেসিডেন্সির যে ট্যাঙ্ক ফ্যাঙ্ক বলে কিছু একটা আছে, সেখানে কলেজের একটা ছেলে আর মেয়ে বসে প্রেম করছে, হ্যাঁ কথা বলছে, সিসিটিভিতে তার ছবি উঠেছে, নর্মালি মানে চুমো খাচ্ছে না বা কিছু না, কথা ওটা কলেজের রকে বসে যান ছেলে মেয়েরা প্রেম করে, ওটা ট্যাঙ্কের সামনের ওই পাঁচিলটায় বসে প্রেম করছে, কেমন সিসিটিভিতে
সেই ছবি তাদের বাবা মাকে ডেকে এনে তার হচ্ছে ওদের কি ওদের কর্তৃপক্ষ তার ঘরে চালিয়ে চালিয়ে দেখাচ্ছে। আমি বলছি ইউনিভার্সিটির মধ্যে সিসিটিভিটাকে যদি এই কাজে ব্যবহার করা হয় তখন তোমাকে এটা বুঝতে হবে একটা 17, 18, 19 বছরের ছেলে মেয়েদের মধ্যে তখন সার্ভেলেন্সের একটা ভয় বা একটা বিরক্তি তৈরি হয়। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো কদিন আগে মোদী সরকার পেগাসাস ব্যবহার করে পার্সোনাল লেভেলে সার্ভেলেন্স চালাচ্ছেন, তাই নিয়ে কত কথা বললেন। সুতরাং এইটাকে রেসপেক্ট করতে হবে শিবম। একটা কলেজের ছেলে মেয়ে কলেজ যাবে, তারা প্রেম করবে না? তারা একটা ছেলে মেয়ে হাত ধরে হাঁটবে না? তার জন্য তুমি একটা ছেলে মেয়ে ধরো কলেজের গেটে দাঁড়িয়ে হাত ধরে কথা বলছে, কি আইসক্রিম খাচ্ছে, কি কেউ সিগারেট খাচ্ছে, তুমি তার ছবি তুলে তার বাবা মাকে ডেকে দেখাচ্ছ, তো ছেলে মেয়ে এটা ভাই বলার জন্য বলতে খুব ভালো লাগে, কিন্তু এই সমস্ত আমি তোমার কার কথাটা শুনে ভালো লাগবে জানি না, কার খারাপ লাগবে জানি না, কিন্তু এইগুলো যদি হয় তাহলে ছেলে মেয়েদের মধ্যে একটা রিজেন্টমেন্ট তৈরি হবেই। হ্যাঁ, এবং যে বাচ্চা ছেলেটাকে হোস্টেলে র্যাগিং করে মেরে ফেলা হলো, তার তো র্যাগিং হয়েছিল যে শোনা যাচ্ছিল হোস্টেলের বাথরুমের মধ্যে, বাথরুমের মধ্যে সিসিটিভি থাকতো না তো। সুতরাং এইগুলোর কথাটা হচ্ছে যে প্রশ্নটা ছিল পার্সোনাল সার্ভেলেন্স, পার্সোনাল লেভেলে সিকিউরিটির জন্য সিসিটিভি, আর তুমি সিসিটিভি শোনাচ্ছ, তুমি সিসিটিভির কথা বলছো, আরজি করে তো সিসিটিভি আছে, কি হলো? সেই সিসিটিভির ফুটেজ জমা হলো, তারপরে তারা বলে দিল 27 মিনিট বাদ দিয়ে বাকি ফুটেজ নাকি চলছে না। এই তৃণমূলের সরকার, এই স্বাস্থ্য দপ্তর, তারা হচ্ছে সেই ফুটেজকে ট্যাম্পার করেছে, নষ্ট করেছে। এই তো হচ্ছে সিসিটিভির বাস্তব প্রয়োগ। সুতরাং এগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। আমি খালি এইটুকু বলছি যে যাদবপুরকে যেভাবে আরএসএস ডেমোনাইজ করছে, এটা খালি ওরা যাদবপুরকে নয়, এটা ওরা আমি তোমাকে যা যাবে দেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোকে করার চেষ্টা করেছে। কারণ এটা ঘটনা, এটা ফ্যাসিবাদের, তুমি ইটালিতেও তুমি দেখবে মুসোলিনির যখন উত্থান হয়েছিল, ফ্যাসিবাদের উত্থান কলকারখানা ক্ষেত খামার থেকে হয়নি। ওরা সবার আগে সবসময় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এবং সেখান থেকেই ফ্যাসিবাদের উত্থান হয়। কারণ ফ্যাসিজম একটা আইডিওলজি, মাথায় রাখতে হবে। যেমন কমিউনিজম একটা আইডিওলজি, যেমন গান্ধীজম একটা আইডিওলজি, তেমন ফ্যাসিজম একটা আইডিওলজি। এই আইডিওলজির উত্থান বিশ্ববিদ্যালয় থেকে ইটালিতেও হয়েছিল এবং সেই কারণে এরা সবসময় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করার চেষ্টা করছে। এখানে শ্রেষ্ঠ মেধার জায়গা যেগুলো, যেখান থেকে বিজেপির যে ন্যারেটিভ, আরএসএস এর যে ন্যারেটিভ, তার একটা কাউন্টার ন্যারেটিভ ভারতের আর্থসামাজিক পরিস্থিতিতে, ভারতের জল জমি মাটির সঙ্গে সঙ্গতিপূর্ণ কাউন্টার ন্যারেটিভ যেখান থেকে উঠে আসতে পারে, সেই জায়গাটাকে এরা এইভাবে টার্গেট করছে। এর বাইরে কোনো সম্পর্ক, এছাড়া কোনো সম্পর্ক নেই। এবং দেখো, তৃণমূল মন্ত্রী ব্রাত্য বসুকে আমরা 13 বছর 14 বছর দেখছি, কিন্তু তার আগে যে নাট্যকার ব্রাত্য বসুকে আমরা চিনতাম, যদি নাট্যকার ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়, আমার বিশ্বাস তিনিও স্বীকার করবেন যে আরএসএস যে কাজগুলো করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, সেগুলোকে অ্যাকসেপ্ট করা যায় না। ব্রাত্য বসু ওখানে গেছিলেন, তৃণমূলের অধ্যাপক সংগঠনের একটি সেমিনার ছিল, সেখানে যাদবপুরের ছাত্রদের তো অসুবিধা হওয়ার কথা ছিল না পুরো বিষয়টা। এবং এই গাড়ি চাপার ঘটনা, দেবাংশু প্রেস কনফারেন্স করে বলেছে হয়নি, তোমাদের বানানো গণসংস্কৃতিতে ফেক ইমেজ, এটা তো বামেদের দিকে পুরো বিষয়টা এসছে। দেখো, এত কিছুর পরও এর থেকে তো প্রমাণিত হয় যে মানে এখনো পৃথিবীতে মুরগি এবং মুরগির দর আলাদা। যে কারণে দেবাংশু যখন বলছে, প্রেস কনফারেন্স করে বলছেন যেরকম কোনো ঘটনা ঘটেনি, সেই সময় ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করে বলছেন যে আমি ছেলেটির এভাবে আহত হওয়ায় দুঃখিত, গাড়ি চাপা পড়া, এবং বাবা মার সাথে আমি কথা বলেছি এবং আমি দুঃখ প্রকাশ করেছি। এখানে আলটিমেটলি এখানে তো দেবাংশুর সঙ্গে ব্রাত্য বসুর একটা তফাৎ আছে দেখে আমরা খুশি। আর দেখো কি ঘটেছে কি ঘটেনি, আমি তো ওখানে ছিলাম না, আমি বলতে পারবো না। সে দেবাংশু হয়তো যখন ওই ওদের মিটিং এ যখন চা সিঙ্গারা দেওয়া হচ্ছিল, হয়তো চা সিঙ্গারার একটা ঠোঙার মধ্যে দেবাংশুও ছিল, ও হয়তো দেখতে পেয়েছে ঘটনাগুলো ওখানে কি ঘটছে না ঘটছে, কিন্তু আমি ছিলাম না, আমি বলতে পারবো না। তবে এইটুকু আমি বলতে পারি, ব্রাত্য বসু যে দুঃখ প্রকাশটা করলেন, সেইটা যদি সত্যি হয়ে থাকে বা ওনার সেই আবেগটা যদি সত্যি হয়ে থাকে, আমি বিশ্বাস করতে চাই যে উনি আন্তরিকভাবে বলেছেন, সেক্ষেত্রে এই অরূপ বিশ্বাস, মদন মিত্র, রাজ চক্রবর্তীদের এই হুমকি, তার সঙ্গে তো ব্রাত্য বসুর স্টেটমেন্টটা তো সঙ্গতিপূর্ণ নয়। হ্যাঁ, তো সুতরাং এর তো ব্যাখ্যা ওদেরকেই দিতে হবে। না, বলেছে 2 মিনিটে যাদবপুর দখল করে নিতে পারে। সায়নী ঘোষও দেখলাম বলেছে পরবর্তীকালে। দেখো, আমি যতদূর সায়নী ঘোষ সম্পর্কে জানি, উনি বোধহয় নিজে যাদবপুরের ছাত্র ছিলেন এক সময়, তবে বোধহয় ওখানে ওনার যাই হোক পড়াশোনা কমপ্লিট হয়নি, উনি মাঝপথে যাই যে কোনো কারণে হয়তো ছেড়ে দিয়েছিলেন বা অন্য কিছু। তা যাদবপুর ধ্বংস করতে প্রথম কথা উনি চান কেন আমি জানি না, কারণ আমরা প্রত্যেকেই যে যেখানে পড়াশোনা করেছি, নিজের স্কুল কলেজকে নিয়ে, একটা নিজের ইউনিভার্সিটিকে নিয়ে একটু আবেগ সবারই থাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে। যে কারণে তুমি দেখবে বিজেপির অনেকে জেএনইউকে নিয়ে অনেক গালাগাল দেয়, নির্মলা সীতারামন চট করে জেএনইউর বিরুদ্ধে খুব গালাগাল দেন না, উনি ওখানকার ছাত্র ছিলেন, এক স্বাভাবিক সেন্টিমেন্ট ওনার আছে। সায়নী ঘোষ কেন এক্সেপশন হলো আমি জানি না, তবে এইটুকু বলতে পারি, যাদবপুরকে ধ্বংস যদি করতেই হয়, তার জন্য বোমা, বন্দুক, গুন্ডা, পুলিশ কিচ্ছুর দরকার নেই। সায়নী ঘোষের মতো আর কিছু ছাত্রী ওখানে জুটলে যাদবপুর এমনি ধ্বংস হয়ে যাবে কদিন পরে। কিন্তু তার বাইরে আমার আর এগুলো নিয়ে কি বলবো। কিন্তু এইটুকু বলতে পারি যে যাদবপুরের এই ঘটনার পরে ব্রাত্য বসু যে কথাগুলো বলেছিলেন, যদি তৃণমূলের বাকিরাও সেই কথাগুলো বলতেন,
তাহলে আমরা এটা ভাবতে পারতাম যে একটা ঘটনা ঘটে গেছে, তাতে এনারা দুঃখিত। কিন্তু আমি তো দেখলাম যে একমাত্র ব্রাত্য বসু ছাড়া বাকি গোটা তৃণমূল একবারে পাড়ার মস্তানের মতো এমন কথা বলছে যে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবাংলার এত কলেজ ইউনিভার্সিটি দখল করেও একটা ইউনিভার্সিটিকে দখল করতে না পেরে এদের যে একটা সর্বগ্রাসী দখলদারির মানসিকতা, তাতে আঘাত লাগছে। এবং এরা দাঁত মুখ বার করে সন্তানের থেকে ছোট ছেলে মেয়েদেরকে তাদের মানে এই লেভেলে তাদের সাথে নোংরামি করছেন। সত্যি কথা, আমার লাস্ট প্রশ্ন, তোমার মনে হয় না বড় বেশি বিতর্কে কেন্দ্রবিন্দুতে বারবার যাদবপুরে যায়? কারণ তুমি স্বপ্নদ্বীপের মৃত্যু বলো, তোমরা সিসিটিভি বসানো যাবে না, পুলিশ ঢোকা যাবে না, নামটা এই যে ব্যবহার একাধিক করো না, বাচ্চা যখন বাচ্চা ছেলে মানে এনিওয়ে, হ্যাঁ এই যে একাধিক ইস্যুতে বারবার বাম যারা মানে তো করা হচ্ছে। ওই ছাত্ররা আছে বাচ্চাটি তারা- মারা যাওয়ার পরে ওই আলু না কি নাম, হ্যাঁ যে কিনা ঘটনাটার মূল অ্যাকিউজ ছিল, হুম, তাকে কেন ধরা হলো না? সে তো তৃণমূল নেতা তন্ময় ঘোষের ছায়া সঙ্গী ছিল, হুম, তাকে কেন ধরা হলো না? সে কোথায় অ্যাবসেন্ট করেছিল? হুম, তারপরে কেসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে ফিরলো, কেন তাকে আজ অব্দি গ্রেপ্তার করা হলো না? হুম। আমরা তো জানতে চাই। যাদবপুরের সত্যি তো যাদবপুরের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মানে কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেলগুলো রয়েছে, কেন পাস আউট ছাত্রছাত্রীরা সেখানে ডেরা বাঁধিয়ে বসে রয়েছে, কাদের ক্ষমতায়? হুম। আমরা তো জানতে চাই কেন করা হচ্ছে না সেগুলো। আমরা সত্যি, এবং এর তো দায়িত্ব নিতে হবে সরকারকে। হুম। আজকে তুমি যাদবপুরকে নিয়ে বলছো, তুমি বলো তো তৃণমূল বিনা ভোটে যে গোটা পশ্চিমবাংলার কলেজ ইউনিভার্সিটিগুলো দখল করে রেখেছে, কোথাও তো গত 7-8 বছরে 9 বছরে ভোট হচ্ছে না। হুম। কিন্তু প্রতিটা কলেজ ইউনিভার্সিটিতে তো স্টুডেন্টস ইউনিয়ন ফি বলে একটা ফি তো নেওয়া হচ্ছে ছেলে মেয়েদের কাছ থেকে। টাকাগুলো কোথায় যাচ্ছে? আজ ধরো কোনো একটা কলেজে যদি 2000 ছাত্র থাকে, হুম, আর যদি সেখানে মাসে ধরো বছরে 1500 টাকা করে মনে করো নেওয়া হচ্ছে, তোমার তোমার এই স্টুডেন্টস ইউনিয়নের ফি, হুম, তাহলে 2000 ইন্টু 1500 এত লাখ টাকা কার পকেটে ঢুকছে? হুম। তোমরা যাদবপুরে ছাত্র আন্দোলন নিয়ে এত কিছু বলছো, তুমি বলো তো গুরুদাস, সেই স্যার গুরুদাস কলেজের ছাত্র আন্দোলনের কি চেহারা দেখলাম? কে আনার নাম করে একটা জাল পাস ছাপিয়ে নজরুল মঞ্চে 2500 ক্যাপাসিটির মঞ্চে 7500 লোককে ঢুকিয়ে একজন শিল্পীকে মেরে ফেললো এরা। কিন্তু পুলিশ ঢুকতে পারবে না, কত আনন্দ যাদবপুর তো করে- এই দেশের বাইরে নয়, বারবার এটা তো প্রশ্ন কোনো ওঠে। বিশ্ববিদ্যালয়ই তো আইনের তো ঊর্ধ্বে না, তোমার বাড়িও তো নয়। তোমার বাড়িও তো হ্যাঁ, আমি দেশের যদি বাইরে আইনের নয়। বিপক্ষে তোমার কিছু করি, পুলিশ ঢুকতে পারে। এটাই তো আমাকে কথা, পুলিশ এসে চালান দিয়ে এটাই গেছে। তো কথা। তোমার বাড়িতে, তোমার বাড়ি দেশের বাইরে নয়, হুম। তবু তোমার বাড়ির তার পাশের ঘরটা খুলে দাও পুলিশকে। তোমার পাশের ঘরে 3টে পুলিশ থাকবে, পুলিশ ক্যাম্প বানিয়ে। এটা একটা আমার বাড়ি আমার থাকো। ঘরটা প্রাইভেট না, একটা জোন, যে যাদবপুর তোমাকে এটাই ইউনিভার্সিটি বলছি। পড়াশোনা করতে গ্রামগঞ্জ থেকে ছেলেরা আসে। তাহলে তৃণমূলের পার্টি অফিসের ভেতরে একটা তৃণমূল অত বড় অত ক্রিমিনাল তার কোথাও পাবে না তৃণমূলের পার্টি অফিসে যত পাবে। হুম, তাহলে তৃণমূলের পার্টি অফিসের ভেতরে একটা পুলিশ ক্যাম্প করা হোক, বিজেপি পার্টি অফিসের ভেতরে একটা পুলিশ ক্যাম্প করা হোক, হুম, তাই না? দিলীপ ঘোষের মামা বাড়িতে একটা পুলিশ ক্যাম্প করা হোক। আর তুমি যে কথাটা বলছো ওখানে কোনো আমি তো এটাই জানতে চাই, হুম। যাদবপুরে কোন ক্রাইমটা হয়? যাদবপুরে কি কারোর খাটের তলার থেকে টাকা পাওয়া গেছে অর্পিতার মতো? যাদবপুরে কোনো টেররিস্ট গ্রেপ্তার হয়েছে ওখান থেকে? হুম। যেরকম গার্ডেনডি হরিবন ঘোষ কলেজে তৃণমূলের এক ছাত্রনেতা, পরে দেখা গেল টেররিস্টের সঙ্গে যোগাযোগ, সে গ্রেপ্তার হলো। কোনো গ্রেপ্তার হয়েছে যাদবপুর থেকে মানে বা কোনো ইউনিভার্সিটি থেকে? হুম। আজকে বাঁকুড়াতে বালি পাচার হচ্ছিল, সেখানে পুলিশ ক্যাম্প বানাতে গিয়ে মার খেয়ে ফিরেছে মমতার পুলিশ তৃণমূলের হাতে। হুম। আর যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে একটা পুলিশ ক্যাম্প বানাতে চাইছে।